তাহলে আজকে যে হাফম্যান কোডিংটা আমি স্টার্ট করছি। তো হাফম্যান কোডিংটা বেসিক্যালি একটা মানে অ্যালগরিদম। আপনার ওই যে একটা সেন্টেন্স বা ক্যারেক্টারকে আপনি কত কম বিটে একটু এফিশিয়েন্টলি যদি রিপ্রেজেন্ট করতে চান, এর জন্য আমার আসলে এনকোডিং ডিকোডিং মানে এই মেকানিজমটা যেখানে লাগে এনকোডিং ডিকোডিং এর, সেখানেই আমরা হাফম্যান কোডিংটা ইউজ করতে পারি। সো এনকোডিং ডিকোডিং বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমি না নরমালি হচ্ছে ওই যে সংকেত দিয়ে আমি একটা কিছু বুঝাইলাম। ধরেন আমি হচ্ছে আম হ্যালোকে আপনাকে বললাম যে আমি যদি বলি আ কি বলবো 1 2 3 4 এটার মানে আপনাকে বুঝতে হবে আমি হ্যালো বলছি। তো এই যে আমি মানে 1 2 3 4 মানে হ্যালো বুঝাচ্ছি এটা আপনাকে বলে রাখলাম। এই যে আমি হ্যালোর বদলে 1 2 3 4 বলে আপনাকে ডাকতেছি এটাকে বলা হচ্ছে এনকোড করে রাখছি। এখন আপনি যে আমার 1 2 3 4 শুনে বুঝে ফেলছেন যে আমি অ্যাকচুয়ালি আপনাকে হ্যালো বলছি, এটা মানে হচ্ছে আপনি ডিকোড করে ফেললেন। সো এটাই হচ্ছে বেসিক্যালি এনকোড অ্যান্ড ডিকোড। মানে আপনি যখন একটা পার্টিকুলার অরিজিনাল ওয়ার্ডকে একটা সংকেত দিয়ে প্রকাশ করার চেষ্টা করবেন, এটাকে বলা হবে হচ্ছে এনকোড করছেন। কিন্তু আপনি যদি ওই সংকেতটা বুঝে অরিজিনাল ওয়ার্ডটা বের করতে পারেন, তখন বলা হয় ডিকোড করছেন। ওই যে দেখবেন যে আপনার যে টেক্সটিং করেন আপনারা, ওই টেক্সটিং এ যদি এনকোডিং ডিকোডিং টা রাখে, তাহলে বলা হয় যে এটা বেটার আপনার টেক্সটিং এর জন্য। মানে এটাতে প্রাইভেসি রক্ষা পাচ্ছে। বিকজ আপনার অ্যাকচুয়াল টেক্সটটা আপনার ওই সার্ভারে হচ্ছে এনকোড হিসেবে যাচ্ছে এবং ওরা ডিকোড করে আবার অ্যাকচুয়াল টেক্সটটা মানে আরেকজনকে সেন্ড করতেছে। সো সার্ভারের মধ্যে সেভ থাকতেছে বেসিক্যালি এই এই ভার্শনটা। আর আপনার এন্ডে থাকতেছে এইটা, অপর এন্ডে থাকতেছে এইটা। অপর মানে যার কাছে আপনি সেন্ড করতেছেন তার কাছে এটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। তো সেন্ডারের কাছেও থাকতেছে অরিজিনাল ওয়ার্ড, রিসিভারের কাছেও থাকতেছে অরিজিনাল ওয়ার্ড। বাট ওদের যে ডেটাবেজ আছে সেখানে সেভ করা থাকতেছে এনকোডেড ওয়ার্ড। তো এতে করে কি হয় ওদের ডেটাবেজে আপনার পার্সোনাল টেক্সট গুলো সেভ থাকে না। এরকম এনকোডেড টেক্সট থাকে, এগুলো ডিকোড করে বুঝতে হবে যদি ওদের মানে প্রয়োজন হয়। আদারওয়াইজ মানে ডিরেক্টলি ও আপনার কাছ থেকে এক্সট্রাক্ট করে নিতে পারতেছে না টেক্সটটা। তো ওই জন্য দেখা যায় যে টেলিগ্রাম একটা অ্যাপ আছে, ওরা বেসিক্যালি হচ্ছে এরকম এনকোডেড ডিকোডেড টেক্সটিংটা মেইনটেইন করে। এইজন্য প্রাইভেসির দিক থেকে অনেকেই টেলিগ্রামটাকে প্রিফার করে। আজকে আমরা এই এনকোডিং ডিকোডিং এর একটা এফিশিয়েন্ট ভার্সন শিখব। এনকোডিং ডিকোডিং অনেকভাবে করা যায়। আমরা অলরেডি করে আসছি। আমাদের কোডিং এর মধ্যেই আছে। যেমন আমাদের কোডিং এ বেসিক্যালি তো সবাই কি বলবো? বাইনারি ভ্যালু বোঝে বেসিক্যালি। সো আপনার A এর জন্য আমার কি নাম্বার আছে 65, তাই না? ক্যাপিটাল A এর জন্য ASCII ভ্যালু। Yes, miss. এই যে আমি A কে 65 এ কনভার্ট করে রাখছি, এটাও কিন্তু একটা এনকোডিং ডিকোডিং এর ব্যাপার আসতেছে। মানে আমি একটা পার্টিকুলার লেটারকে 65 দিয়ে রিপ্রেজেন্ট করি। আবার 65 কে আমি বেসিক্যালি কম্পিউটারে রিপ্রেজেন্ট করার সময় বাইনারি ভ্যালু ইউজ করি। বাইনারি ইউজ করি। সো ৮ বিট লাগে বেসিক্যালি। টোটাল ১২৮ টা না ১২৭ টার মতো মনে হয় লেটার আছে। মানে ASCII ক্যারেক্টারস আছে এবং এগুলাকে রিপ্রেজেন্ট করতে আমার আ মেক্সিমাম ৮ বিট লাগে। সো ৮ বিটের বেশি আমি কিন্তু মানে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি ইনভেন্ট করতে পারি নাই। সো টোটাল ক্যারেক্টার মনে হয় ১২৮ টা থাকে। আর ১২৭ পর্যন্ত হচ্ছে আপনার 1 থেকে ১২৭ পর্যন্ত 0 থেকে ১২৭ পর্যন্ত থাকে ASCII ভ্যালু। সো আমি যদি এখন একটা লেটার মানে ইনস্টেড অফ 1 ক্যারেক্টার আমি যদি একটা সেন্টেন্স এর কথা চিন্তা করি, জাস্ট লাইক আইস এটার কথা চিন্তা করি। তো এইটার একটা পার্টিকুলার ASCII ক্যারেক্টার আছে। ASCII ভ্যালু আছে, এটার আছে, এটার আছে, এটার আছে। তো ৪ টারই যদি ASCII ভ্যালু আমি বাইনারিতে কনভার্ট করি, এটার জন্য ৮ বিট লাগবে, এটার জন্য ৮ বিট, এটার জন্য ৮ বিট, এটার জন্য ৮ বিট। টোটাল 32 বিট লাগবে 32 আমার bits. একটা আইস ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারি নাম্বারে। এনি কনফিউশন রিগার্ডিং দিস? No, miss. সো আমি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই এরকম আমি ফিক্সড লেন্থ না নিয়ে যেটার যত লেন্থ দিলেই পসিবল সলভ করা, সেখানে তত বিট তত লেন্থ দিয়ে মানে আমি এই 32 বিটকে কমায়ে কম বিটের মধ্যে এই মানে ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব যাতে আমার একটু মেমোরি সেভ হয়। এখানে আমার টাইমের চেয়েও বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে মেমোরিটা অনেক বেশি লস হচ্ছে। আমার হাফম্যান কোডিং দিয়ে আমি এই মেমোরিটা সেভ করা শিখব।
সো এটা মানে অ্যাপ্লিকেশন বেসিক্যালি ফ্যাক্স মেশিনে আছে, মানে যেখানে যেখানে আপনার ডেটা কম্প্রেশন করতে হয় সেখানে সেখানে অ্যাকচুয়ালি হাফম্যান কোডিং ইউজ করা যায়। ফ্যাক্স মেশিনে আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্স মেশিন তো আমাদের কোনোদিন ইউজ করতে হয় নাই, সো আমি নিজেও ইউজ করি না, আমি প্র্যাকটিক্যাল কোনো ধারণা নাই। বাট ছোটবেলায় তো একটু ফ্যাক্স মেশিন নিয়ে ওই যে মানব কল্যাণে বিজ্ঞান পড়াশোনা করার সময় ফ্যাক্স মেশিন নিয়ে একটু পড়ছিলাম। তো ওখানে যেটা আমি জানতাম যে ওরা একটা পেজের মধ্যে লিখে টিখে দেয়, ওই ডেটাগুলো কম্প্রেসড হয়ে বাইনারি আকারে এই ভিতর দিয়ে গিয়ে আরেকখানে গিয়ে আবার ডেটাটা ডিকোডেড হয়ে যেই লেটারটা আমি পাঠিয়েছি সেটা একটা পেজে প্রিন্ট হয়ে আপনাকে ইয়ে করে দেয়, প্রিন্ট করে দেয়। সো দিস ইজ হাউ ফ্যাক্স মেশিন ওয়ার্ক। তো এই যে এই ভিতরের মেকানিজমটা আছে, এটা আমি হাফম্যান কোডিং এনকোডিং দিয়ে করতে পারবো। এতে করে আমার মেমোরিটা কম লস হবে, সময়ও কম লাগবে। তারপরে ASCII ক্যারেক্টারের কথা বলছে। ASCII ক্যারেক্টারের মধ্যে আবার কি, কি অ্যাপ্লিকেশন আছে সেটার কথা বলছে। এগুলো দেখে নিবেন বিকজ অ্যাপ্লিকেশন ইম্পোর্টেন্ট। আপনি অ্যাপ্লিকেশন না জানলে কোন অ্যালগরিদম ইউজ করতে হবে সেটা কিন্তু বলতে পারবেন না। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ফাইলস। কোন, কোন ফরম্যাট ফাইলসে আমার হাফম্যান এনকোডিং কাজ করবে। সো বেসিক্যালি আপনি যদি অডিওর কথা চিন্তা করেন, অডিওকে কি কোনো ASCII ভ্যালু বা কোনো ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল? মানে অডিওর তো একটা আলাদা ইয়ে আছে যে এরকম, এরকম কি বা একটা সাউন্ড-টাউন্ড আছে। এটা তো আমি অ্যাকচুয়ালি ASCII ক্যারেক্টার বা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না। সো যদি আমার এরকম হয় যে অডিওটার টেক্সটেড ভার্সন আমার কাছে দেয়া আছে, সেক্ষেত্রে আমি সেই টেক্সট ভার্সনকে এনকোড ডিকোড করতে পারি। বাট আপনাকে অডিও ফাইল যদি একটা দেয়া হয়, এটা তো আমার মানে এনকোড ডিকোড করা পসিবল না। এটাকে আগে টেক্সট ভার্সনে কনভার্ট করতে হবে। তারপরে সেই টেক্সট ভার্সনকে আমি পরবর্তীতে এনকোড ডিকোড করে বাইনারি ভার্সনে কনভার্ট করতে পারি। সো অবশ্যই, অবশ্যই আমি যদি হাফম্যান কোডিং এনকোডিং ইউজ করতে চাই, আমার ফাইলের টাইপটা হইতে হবে টেক্সট। টেক্সটের ভিতরে এখন আমার কি সংকেত থাকতেছে, কোন লেটার থাকতেছে, কোন ভাষা থাকতেছে ডাজন্ট ম্যাটার। কিন্তু অবশ্যই সেটা হইতে হবে হচ্ছে টেক্সটেড ভার্সন। আমি কখনো অডিও ভার্সন, ভিডিও ভার্সন, MP4 এরকম কোনো ফাইল ফরম্যাটকে হাফম্যান এনকোডিং কোডিং দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। সো হাফম্যান এনকোডিং কোডিং হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গ্রিডি অ্যাপ্রোচ। তো আমরা হচ্ছে এই সেন্টেন্সটাকে আজকে ডিকোড এনকোড এবং ডিকোড দুটোই করে দেখাবো। তার আগে আমার একটু জানতে হবে যে ওর গ্রিডি অ্যাপ্রোচটা বেসিক্যালি কি। তো হাফম্যান কোডিং এর গ্রিডি অ্যাপ্রোচটা হচ্ছে আপনার একটা পার্টিকুলার সেন্টেন্সে যেই লেটারটা সবচেয়ে বেশি থাকবে সেই লেটারকে সবচেয়ে কম লেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে হাফম্যান। এতে করে কি হবে দেখেন, আমি যদি এই যে একটু আগে আইসের কথাই বললাম, এই আইসের মধ্যে যদি ধরেন আমি কে 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি আর ওয়াই কে ধরেন আমি 5 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি আর এস কে ধরেন আমি 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো আমার টোটাল বিট কত লাগতেছে? এই যে যেহেতু আমার 2 বার আছে, যেহেতু আমি একবার যদি এর মানে কি বলবো লেন্থটা কমায় দিতে পারি, আমার 2 বার এর লেন্থ কম হচ্ছে। সো এইখানে আমার টোটাল এইখানে আমার 6 বিট সেভ হচ্ছে, এখানে আমার 6 বিট। টোটাল 12 বিট আমার শুধুমাত্র একটা লেটারের জন্যই সেভ হচ্ছে। আবার এখানে আমার সেভ হচ্ছে 3 বিট। আর এখানে কোনো বিট সেভ হচ্ছে না। সো আমার টোটাল এখানে 15 বিট সেভ করা পসিবল হচ্ছে। সো আমার যেই লেটারটা, যেই ক্যারেক্টারটা সবচেয়ে বেশি থাকবে, তাকে যদি আমি সবচেয়ে কম লেন্থ দেই, আমার মেক্সিমাম ভ্যালু সেভ করা পসিবল হচ্ছে, তাই না? বুঝতে পারছি কি বললাম? একটু পরে আরো ভালো মতো বুঝবো। কিন্তু মানে একটা ভাষা জ্ঞান যে দিচ্ছি, এটা কি বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি? আমার একটা পার্টিকুলার সেন্টেন্সে আমি সবচেয়ে হাইয়েস্ট যেটার ফ্রিকোয়েন্সি আছে, সেটাকে আমি সবচেয়ে কম লেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করব। এতে করে আমার কি হবে? মেমোরিটা বেশি সেভ হবে। সো এটাই হচ্ছে আমার হাফম্যান কোডিং এনকোডিং এর গ্রিডি অ্যাপ্রোচ। এখন কিভাবে কাজটা হবে? সো ১ম আমার যেই কাজ হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে এই সেন্টেন্স থেকে ইন্ডিভিজুয়াল লেটার গুলাকে ডিটেক্ট করে নেয়া। মানে সবগুলা লেটার আমি আগে লিখে ফেলবো। সেকেন্ড কাজ হচ্ছে প্রত্যেকটা লেটারের ফ্রিকোয়েন্সি লিখে ফেলা। তারপরে কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি অনুযায়ী সবগুলো লেটারকে সর্ট করে দেয়া। ফ্রিকোয়েন্সি অনুযায়ী সর্ট করব। ৪ নাম্বার কাজ হচ্ছে বাইনারি ট্রি বানাবো। স্টেপ বাই স্টেপ বাইনারি ট্রি করতে, করতে যখন শেষ পর্যন্ত আমার শুধুমাত্র একটাও উপরে থাকবে, আমি বুঝবো আমার এখানেই কাজ শেষ। তো এইটা হচ্ছে আমার হাফম্যান কোডিং এনকোডিং এর ৪ টা স্টেপ। সো লেটস গো। আমরা এখন কাজটা করি। তো ইনিশিয়ালি
এই যে আর্লি এরিয়া ইজ সিন নিয়ার লেক, এখানে আমার কি কি লেটার আছে এটা আগে আমি কি বলবো ফাইন্ড আউট করেছি। তো আমার অবশ্যই ক্যাপিটাল ই এবং স্মল ই সেম না, তাই না? ক্যাপিটাল ই এর আস্কি ভ্যালু এবং স্মল ই এর আস্কি ভ্যালু কি সেম? No, miss. No, miss. এই জন্য আমার ক্যাপিটাল লেটারকে আমি আলাদাভাবে লিখছি আর স্মল লেটারকে আমি আলাদাভাবে লিখছি। এছাড়াও ই ই আর আই স্পেস এরকম টোটাল 11টা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টোটাল 13টা ক্যারেক্টার এখানে আমার আছে, ইউনিক ক্যারেক্টার। তো এখানে দেখেন একটু খেয়াল করে, আমি কিন্তু স্পেসকেও একটা এক্সট্রা ক্যারেক্টার হিসেবে ধরছি, ফুল স্টপকেও একটা এক্সট্রা ক্যারেক্টার হিসেবে ধরছি, বিকজ এরাও কিন্তু আমার সেন্টেন্সের একটা অংশ। আমি যদি স্পেস ছাড়া একটা সেন্টেন্সকে এইভাবে ইয়ে করে দেই, এভাবে লিখি, জীবনেও বুঝবেন আমি কি বলছি? পসিবল না, তাই না? সো অবশ্যই আমার এই বিরাম চিহ্ন এবং স্পেস প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসকেই আমার হিসাবে রাখতে হবে। সো এইজন্য আমার স্পেস এবং ফুল স্টপকে আলাদা করে ডিক্লেয়ার করা হয়েছে। এরপরের স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে কি করব? ফ্রিকোয়েন্সি কোনটার কত সেটা খুঁজে বের করব। সো এই যে এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ই আছে মাত্র একবার, সো ফ্রিকোয়েন্সি লিখছি একবার। স্মল লেটারে ই আছে 1 2 3 4 5 6 7 8 বার, এই জন্য আমি 8 বার লিখছি। এভাবে প্রত্যেকটা লেটার 13টা লেটার মানে প্রত্যেকটা ক্যারেক্টার যেটা আমি লিখেছি 13টা, প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি আমি এভাবে বের করে ফেললাম। সো স্টেপ 2 ডান। এনি কনফিউশন সো ফার? No, miss. আচ্ছা, এরপরের স্টেপটা কি? আমি ফ্রিকোয়েন্সি অনুযায়ী সর্ট করব। সো সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি ছিল কার? এই ক্যাপিটাল ই এর। সো ক্যাপিটাল ই তে আমি কি বলবো, ক্যাপিটাল ই কে আমি সবার আগে রাখবো এবং সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি ছিল হচ্ছে স্মল ই এর, একে আমি সবার লাস্টে রাখবো। এবং দেখেন এটা কিন্তু আমার অবশ্যই একটা প্রায়োরিটি কিউতে রাখবো। রিজন আছে প্রায়োরিটি কিউ ইউজ করার, বিকজ পরবর্তীতে আমরা আবার এই যে এই দুইটাকে মিলে একটা বাইনারি ট্রি বানাই, আবার এখানে পুশ করব। সো প্রত্যেকবার আমি খুঁজে খুঁজে বের করা আছে প্রায়োরিটি কিউ এর মধ্যে যদি রাখি, এরা অটোমেটিক্যালি আমাকে সর্টেড ওয়েতে পুশ করে দিবে। এই জন্য আমার বেসিক্যালি এটা প্রায়োরিটি কিউ এর মধ্যে রাখতে হবে এবং স্মল লেটারের হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে। সো এরপরের কাজ হচ্ছে আমার ট্রি তৈরি করা। তো ট্রি তৈরি করার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি প্রথম দুইটা ভ্যালু যে আছে এই দুটো ভ্যালুকে নিয়ে ফেলবো, নিয়ে এই যে এদের ফ্রিকোয়েন্সি দুটো আছে না, এই দুটোকে যোগ করব। তো এইখানে প্রথম লেটার আছে কে? ই, আর সেকেন্ড লেটার আছে কে? আই। এটার ফ্রিকোয়েন্সি কত? 1, এটার ফ্রিকোয়েন্সি 1। সো আমি এভাবে লিখবো যে ই এবং আই এর ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 2। এই দুটাকে আমি প্রথমে পপ করে ফেলবো, তারপরে এভাবে হচ্ছে একটা বাইনারি ট্রি বানাবো, তারপরে এই ট্রিকে আবার আমি এই প্রায়োরিটি কিউ এর মধ্যে পুশ করব। সো নর্মালি আমার কিউ এর যেই কনসেপ্ট সেটা কি ফার্স্ট ইন ফার্স্ট আউট না? সো এখন দেখেন প্রায়োরিটি কিউ তো সর্টেড অর্ডারে রাখবে। তো এখানে এখন আছে আমার এটা একটা 1 1 1, মানে আমার এই 2 ওয়ালা ট্রিটা কোথায় গিয়ে সেভ হবে বলেন তো, অ্যাকর্ডিং টু প্রায়োরিটি কিউ এর কনসেপ্ট? Miss, কোশ্চেনটা বুঝিনি আরেকবার। বললাম যে এটা এখন আমার এই যে এই ভ্যালুটা 2 হয়ে গেছে। এই দুটাকে আমি যখন বের করে নিয়ে আসছি, এই দুটো তো আমি পপ পপ করে আনছি। তারপর এই দুটাকে যোগ করে আমি 2 পেয়েছি। এই 2 কে আমি আবার এখানে পুশ করে দিব। সো পুশ করলে এই 2 টা কোন জায়গায় গিয়ে বসবে? এই অ্যারেতে এই যে এতটুক প্রায়োরিটি কিউটার মধ্যে কোন জায়গায় গিয়ে 2 বসবে? সবার এর পর প্রথমে না? এটা প্রায়োরিটি কিউ, অবভিয়াসলি সবার প্রথমে বসবে না। আরিফ কি বললেন? ইয়ার পরে ই এর পরে? ই এর পরে? ই মিস লাস্টের। আচ্ছা, এখানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 2 2 2 2, ও এটা 4, এটা 8। আমি পেয়েছি হচ্ছে ওয়ানের 2। পাশে। তো প্রায়োরিটি কিউতে যদি আমি একটা ভ্যালু যদি এনকিউ করি, তাহলে বেসিক্যালি ওরা কি করে? সর্টেড অর্ডারে এনকিউ করে না? ও মিস, হ্যাঁ হ্যাঁ, তার মিস এসপির আগে। এসপির আগে বসবে নাকি আর নো এর মিস, আগে বসবে? আরের আগে এটাই আমার বসবে না? কোয়েশ্চেন ছিল। আরের আগে বসবে। আপনি আর এর আগে কেন বললেন? মিস আমি আরের আগে বলছি কারণ হচ্ছে ডট, মানে এই যে ডটটার পর যে ওয়ান ওটা তো শেষ হয়ে গেছে, তারপরে তো সবার আগে ওয়ানের পর টু যেটা, সেটা এই কারণে মানে আরের আগে বসবে।
আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমার অলওয়েজ প্রায়োরিটি কি সর্টেড থাকে, 2 টা obviously ডটের পরেই বসবে। কিন্তু আর এর আগে বসবে না। বিকজ আমরা কি জানি? প্রত্যেকটা কিউ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেইনটেইন করে। সো ফার্স্ট এ তো এরা আসছে। আমার তো এ সবার লাস্টে আসছে। তো ও হচ্ছে এক্সাক্টলি যেখানে ওর মানে প্রায়োরিটি অনুযায়ী ওর যেখানে জায়গা পাওয়া উচিত, যেমন 4 এর আগে অবশ্যই 2 এর প্রায়োরিটি বেশি পাবে যেহেতু এটা একটা প্রায়োরিটি কিউ। সো 4 এর আগে বসবে এবং যেহেতু অলরেডি আগে কতগুলো 2 ছিল ওদের প্রায়োরিটি আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুযায়ী বেশি। এইজন্য আমার নতুন 2 টা বসবে এক্সাক্টলি এই জায়গাটায়। ওকে। বিকজ এটা কিন্তু একটা স্টেবল সর্ট মেইনটেইন করে। ফার্স্ট ইন ফার্স্ট আউটও মেইনটেইন করে, আবার প্রায়োরিটিও মেইনটেইন করে। এইজন্য এটার নাম হচ্ছে প্রায়োরিটি কিউ। ঠিক আছে? জিনিসটা আমি এটা কেন বললাম? আদারওয়াইজ অ্যান্সার উল্টোপাল্টা আসে। সো অলওয়েজ এই জিনিসটা মেইনটেইন করবেন। মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট এর কনসেপ্টটা। ঠিক আছে? কোড করলে আপনাদের দেখবেন সবার অ্যান্সার সেম আসে। কিন্তু এনকোড করে এই যে এই 2 টা কই বসাবেন এটা নিয়ে কনফিউশন থাকার কারণে দেখা যায় যে একেকজনের একেক রকম উল্টোপাল্টা অ্যান্সার আসে। ঠিক আছে? সো অলওয়েজ হাইয়েস্ট প্রায়োরিটি কে আমার আ কি বলবো? একদম যেখানে বসানোই যাবে না। যেমন ২ এর থেকে 4 এর ভ্যালুটা বেশি ঠিক তার আগে বসায় দিতে হবে। ফার্স্ট এ যারা আসছে তাদেরকে ফার্স্ট এই বের হওয়ার সুযোগ দিতে হবে। এতটুকু পর্যন্ত এনি কনফিউশন? No, miss. দেখেন আমার ট্রিটা দেখতে এই যে আগের ২ টাকে তো আমি পপ করে ফেলছি। সো আগের ২ টা বাদ এবং এই যে এসপি এর আগে এই 2 টা এসে বসলো। ঠিক আছে? এরপরে আবার নেক্সট স্টেপটা তাহলে কি হইতে পারে বলেন তো? It's Y আর L পপ করা। এক্সাক্টলি। ওয়াই এবং এল এবার পপ হয়ে এগেইন আরেকটা ট্রি হবে এরকম। এবং এটাও ট্রু। এটা তাহলে এখন কোথায় বসবে বলেন তো? এটা এখন এই S প্রায়োরিটি স্পেসের কিউ এর আগে। কোথায় বসবে? স্পেসের কোথায়, আগে। কোথায়? স্পেস স্পেসের এর আগে। আগে। এক্সাক্টলি। স্পেস এর আগে আমার এটা বসবে। বিকজ এও কিন্তু ফার্স্ট এ আসছে। মানে এটা এট লিস্ট এইটার তো ফার্স্ট এ এটা আসছে। সো একে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তারপরে আমাকে পরেরটাকে দিতে হবে। সো আমার অবশ্যই লাস্টে গিয়ে বসতেছে। সো এই যে দেখেন ওয়াই এবং এল পরে এসে বসলো। এরপরে আবার আমি নিব হচ্ছে কে এবং ফুল স্টপ। সো এগেইন দেখেন কে আর ফুল স্টপ নিয়েছি। নেয়ার পর আবার ওরা 2 হইছে এবং এটা গিয়ে বসছে ওয়াই এবং এল এর পরে। এই যে। তারপর আবার এবার কি নিব? আর এবং এস কে নিয়ে নতুন ট্রি বানাবো। এখানে দেখেন আর এর ফ্রিকোয়েন্সি কত? ২। এস এর ফ্রিকোয়েন্সিও ২। তাহলে আমার এই উপরে কত হবে বলেন তো? 4। এতক্ষণ তো 4। ফ্রিকোয়েন্সি ২ হচ্ছিল। তাহলে এখানে কত হবে? 4 হবে। বিকজ আমি কিন্তু এই ২ টা যোগ করে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই এখানে সেভ করতেছি। সো 4 হইলে এখন এটা কোথায় বসবে? ই এর আগে। ই ই এর এর আগে আগে না? এক্সাক্টলি। এই জায়গাটায় বসবে। এসপি এর পরে ই এর আগে। সো দেখেন ই এর আগে বসে গেছে। এরপরে আবার এই যে এন এবং এ নিলেও 4 বসবে। ওটাও ই এর আগেই বসবে। হ্যাঁ। কিছু বললেন? হ্যালো? জি মিস, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে না? জি মিস ইয়েস যাচ্ছে। মিস। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সো এরপরে আমার দেখেন শেষ কিন্তু হয় নাই। আমি কি বলছি? আমার যখন দেখব শুধুমাত্র একটা এলিমেন্ট আছে উপরে আর বাকি সব নিচে চলে গেছে তখনই বুঝবো আমার ট্রি শেষ। তো এখানে এখনো কিন্তু আমার যদিও সবগুলা ট্রি আছে এখন, স্টিল আমার কিন্তু শেষ হয় নাই। সো এখন আমি এই ২ টাকে পপ করে নিব। এই ২ টাকে পপ করব মানে হচ্ছে এই যে এর মাথার সাথে এর মাথা যোগ করব। সো কত হবে? এখানে আমার 4 হবে, এইটা 2 থাকবে, এটা 2 থাকবে এবং এর নিচে যে ই আছে, এর নিচে যে আই আছে সেভাবেই লিখতে হবে। এটা ওয়াই আছে, এটা এল আছে। এটা বুঝতে পারছি? জি মিস। এখান থেকে যে এটা কিভাবে আসছে বুঝতে পারছি? সো এই ট্রিটা এখন কোথায় যাবে? ই এর আগে, তাই না? যেহেতু এটারও ই এর মাথায় আগে। 4 আছে। হুম। সো দেখেন ই এর আগে চলে আসছে এই যে। এখন আবার এই ২ টা নিব। এটা হচ্ছে ৪, এটা হচ্ছে ২ তাহলে মাথার ভ্যালু কত হবে? 6। ৬। 6 এক্সাক্টলি। এখানে 2 এখানে এসপি
জিনিসটা দেখতে বেসিক্যালি এরকম হবে। সো এগেইন আমি যদি এটাকে 6 কে যদি রাখতে চাই তাহলে 6 এর ভ্যালু হচ্ছে ই এর আগেই হবে, কারণ ই এর ভ্যালু দেয়া আছে 8। সো এরকম করতে করতে দেখেন একটা সময় আবার 4 আর 6 যোগ হবে, যোগ হয়ে 10 হবে। 10 আর 10টা সবার লাস্টে যাবে। তারপর এই যে দেখেন আল্টিমেটলি আমার 16 কি আসতেছে? 16 এবং 10 আল্টিমেটলি আমার এরকম মাথায় শুধুমাত্র একটা ভ্যালু আসবে, তাই না? এরকম 2টা 2টা করে যোগ করতে করতে যদি আগাই, সো আমার ট্রিটা দেখতে বেসিক্যালি এরকম হবে। এটা হবে আমার ফাইনাল ট্রি। এনি কনফিউশন কিভাবে আসলো এই ট্রিটা? নো মিস, বুঝছি। আচ্ছা। সো এইখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই যে 26 দেখছেন না? তো আপনার যদি টোটাল যেই সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্স যোগ করে যদি সবগুলা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি যোগ করে যদি 26 হয়, তাহলে বুঝবেন আপনার ট্রিটা রাইট। আপনি কোনো ভুল করেন নাই ট্রিতে। এটা হচ্ছে এই ট্রিটা বানানোর পরে এরপরে আমি হচ্ছে এনকোডিং এর কাজটা স্টার্ট করতে পারবো। এনকোডিং এর কাজটা বেসিক্যালি কি? সো এটা রুলটা যে একদম কি বলবো সমান মানে সবার ক্ষেত্রে ট্রু তা না। আমি ধরেন রুল যদি বলি, লেফটের দিকে গেলে অলওয়েজ 0 দিব, রাইটের দিকে গেলে অলওয়েজ 1 দিব। সো এই রুলটা কিন্তু কনস্ট্যান্ট না। অনেক সময় লেফটের দিকে 1 দেয়, রাইটের দিকে 0 দেয়। সো যেই রুলটা দেয়া থাকবে, কোয়েশ্চেনে যদি দেয়া না থাকে তাহলে আমি এই রুল ইউজ করব। আর যদি দেয়া থাকে তাহলে যেটা দেয়া আছে সেটা ইউজ করব। ওকে? সো এখানে আমি লেফটে গেলে 0, রাইটে গেলে 1 মানে বোঝাচ্ছি এটা লেফটের হ্যান্ড, এটা রাইটের হ্যান্ড। আমার তো বাইনারি ট্রি, লেফট আর রাইট ছাড়া কিছু নাই। সো এই যে লেফটে দিব 0, রাইটে দিব 1। এটাতে 0, এটাতে 1, 0 1, 0 1 0 1। বুঝতেছি কি বলতেছি? এই যে এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, লেফট রাইট, লেফট রাইট। 0 1 এর কাহিনীটা বুঝলাম। এভাবে আমি 0 1 দিলাম যে কেন দিচ্ছি বোঝাচ্ছি, কিন্তু 0 1 কিভাবে আমি অ্যাসাইন করলাম বুঝছি। জি মিস। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমার এই যে এক একটা লেটার আছে এদের জন্য আমার বের করা, এনকোডেড ভ্যালুটা খুঁজে বের করা। সো আমি এই এর জন্য যদি এনকোডেড ভ্যালু খুঁজে বের করতে চাই, বেসিক্যালি কি করতে হবে? মাথা থেকে স্টার্ট করতে হবে এবং পর্যন্ত যাইতে হবে। পর্যন্ত যাওয়ার ওয়ে কিন্তু একটাই। একটার বেশি 2টা ওয়ে আপনি পাবেন না। সো পর্যন্ত যাইতে গেলে প্রথমে কি? লেফটে যেতে হবে, তাই না? প্রথমে লেফটে যেতে হবে। তারপরে আবার এটার লেফটে যেতে হবে। তারপরে আবার এটার লেফটে যেতে হবে। তারপরে আবার এটার লেফটে যেতে হবে। এরপরে কি? পেয়ে গেছি না? আর কোথাও যেতে হবে? নো মিস। তো কতবার লেফটে গেলাম? 4 বার। তো 4টা 0 দিয়ে আমি কে ডিফাইন করব। এখন ধরেন আমি ছোট হাতের কে করতে চাই। দেখেন ছোট হাতের আছে এই জায়গাটায়। সো প্রথমে আমার কি রাইটে যেতে হবে, তাই না? তারপরে কি? লেফটে। লেফটে যেতে হবে। পেয়ে গেছি না? ইয়েস মিস। তো আমার একে করার উপায় কি? 1 0। এরকম করে আমি প্রত্যেকটা লেটারে যাওয়ার পাথ গুলাকে বের করে ফেলবো। যেমন ধরেন এই যে ফুল স্টপের কথা চিন্তা করেন। ফুল স্টপ আছে কোথায়? এই জায়গাটায় ফুল স্টপ আছে, তাই না? সো প্রথমে লেফটে যেতে হবে। সো একবার 0 হবে। তারপরে রাইটে যেতে হবে। সো একবার 1 হবে। তারপরে আবার লেফটে যেতে হবে, 0 হবে। তারপর আবার রাইটে যেতে হবে, 1 হবে। দেখেন ফুল স্টপের জন্য আসছে 0 1 0 1। তো আমি প্রত্যেকটা লেটারের জন্য এভাবে বের করতে পারবো না? ইয়েস মিস। এটা করার জন্য বেসিক্যালি আমার কি টোটাল নাম্বার অফ ক্যারেক্টার ইনটু লগ এন টাইম লাগে, মানে ক্যারেক্টারটা লগ সি এক একটা ক্যারেক্টারের জন্য আর কি, হাইয়েস্ট ওর্স্ট কেসে। মানে এল লগ। হ্যাঁ, এন লগ এন। আচ্ছা, তারপরে আমার যদি এখন এন লগ এন আমি কেন বললাম না জানেন? কারণ এন লগ এন তো আসলে 26। আমার টোটাল সেন্টেন্সটার লেন্থ 26। আর সি আমি কেন বললাম? কারণ সি কিন্তু 26 না। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা ছিল, এখন 12টা হয়ে গেল কেন? হিসাব কি ভুল করতেছি বারবার? মানে আচ্ছা, ইউনিক 12টা। ক্যারেক্টার। হ্যাঁ, ইউনিক ইউনিক ক্যারেক্টার। এই জন্য আমি সি লগ সি বলছি। আচ্ছা, সো আমি তাহলে এনকোডিং বুঝতে পারছি, রাইট? প্রত্যেকটা লেটারের এই যে আলটিমেটলি আমি সবগুলো লেটারের যদি পাথ বের করি এরকম এনকোডিং পাই। এখানে খেয়াল করছেন এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাইয়েস্ট ছিল, দেখেন ও সবচেয়ে লোয়েস্ট লেন্থ পাইছে।
তারপরে স্পেস সবচেয়ে বেশি ছিল, 4 বার ছিল। এইজন্য স্পেস তারপরেরটা পাইছে। মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির জন্য লোয়েস্ট লেংথ অনুযায়ী এই যে ইয়েটা করছে। বা কি বলবো? এনকোডিংটা করছে। এখন এই এনকোডিংটা দিয়ে আমি যদি সেন্টেন্সটাকে লিখি, এর জন্য আমি কি লিখব? 0, 0, 0, 0 তারপরে ছোট হাতের এর জন্য কি লিখব? 1, 0 তারপরে আর এর জন্য কি লিখব? আর এর জন্য আছে 1, 1, 0, 0 সো 1, 1, 0, 0 তারপরে আই এর জন্য কি লিখব? আই এর জন্য আছে হচ্ছে 0, 0, 0, 1 সো 0, 0, 0, 1 তারপরে এর জন্য আবার কি লিখব? 1, 0 এভাবে লিখলাম। লেখার পরে একটা কি স্পেস আছে। সো স্পেসের জন্য কি লিখব? 0, 1, 1 তো এরকম করে আমি ফুল সেন্টেন্সটাকে যদি আ কি বলবো এনকোডেড ভার্সন লিখতে চাই আমার দেখতে হচ্ছে এরকম হবে। ঠিক আছে? এখানে মেবি একটু ভুল আছে আমার মনে পড়তেছে না। এখন এখানে কি জানি একটা স্পেস মিস করছিল মেবি। তো যাই হোক আমার টোটাল আ কত বিট লাগতেছে তাহলে এই সেন্টেন্সে আমার হচ্ছে ২৬ টা ক্যারেক্টার আছে। আমি যদি ২৬ টা ক্যারেক্টার 8 বিট দিয়ে প্রকাশ করতাম আমার ২০৮ এর মতো লাগতো। হিসাব কি ভুল লিখলাম? না ঠিক আছে। 208 বিট দিয়ে আমার এটাকে ASCII ক্যারেক্টার দিয়ে যদি আমি ইয়ে করতে চাইতাম, প্রকাশ করতে চাইতাম 208 টা বিট লাগতো। কিন্তু দেখেন আমি হাফম্যান কোডিং দিয়ে মাত্র কয়েকটা বিট ইউজ করেই সলভ করতে পারছি। টোটাল কয়টা বিট লাগবে বলেন তো? এটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সির অনুযায়ী হিসাব করলেই বের করা যাবে। মানে সেন্টেন্স কনভার্ট না করেই কিভাবে বের করবেন বলেন তো? কোনটা কতবার কত বিট লাগবে টোটাল? এই যে এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী। যেমন এটা আছে একবার, এটা একবার, তারপর ওয়াই একবার আছে, এল একবার আছে, কে একবার আছে, ফুল স্টপ একবার আছে। তারপর স্পেস আছে ৪ বার। তারপর আছে ৮ বার। আর আছে ২ বার, সবগুলা ২, ২। সো এখানে দেখেন এখানে ৪, ৪, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৯, ২০, ২৪ বিট গেল। তারপর এটা লাগছে ৩ বিট লাগছে ৪ বার। সো ১২ তারপর এখানে ২ বিট লাগছে ৮ বার। সো ১৬ তারপরে কি ৪ বিট লাগছে ২ বার। সো এখানে ৮, ৮, ৮, ৮ সো এটা টোটাল হিসাব করলে কত হবে? ৪ টা ৩২ যোগ ১৬ ৫, ৬ 36 তারপর 84 84 মোট। সো টোটাল 84 আমার যেখানে ২০৮ বিট লাগতো ASCII ক্যারেক্টার দিয়ে কনভার্ট করলে সেখানে আমার 84 বিট লাগতেছে। তাই না? এটা অনেক বেশি ইয়ে না? এফিশিয়েন্ট Yes, yes. মানে তারপর আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস সেটা বলছে যে ধরেন আমি ৮ বিট না। আমি ধরেন একটু মানে আপনার ASCII ক্যারেক্টারটাকে ধরেন এখানে তো ১২৭ পর্যন্ত আসলে লাগে না। ধরেন আমি ৪ বিট দিয়ে কনভার্ট করতে পারি। কোনভাবে একটু অ্যাডভান্সড ASCII ক্যারেক্টার ইউজ করে। স্টিল দেখেন আমার কিন্তু ক্যারেক্টার আছে টোটাল ১২ টা। ১২ টাকে যদি আমি ৪ বিট দিয়ে সরি ক্যারেক্টার আছে টোটাল ২৬ বার। ২৬ কে যদি আমি ৪ বিট দিয়ে প্রকাশ করতে যাই, স্টিল কিন্তু আমার ১০৪ বিট লাগতেছে। 104 হ্যাঁ, ১০৪ বিট লাগতেছে। এটাও কিন্তু obviously আমার 84 এর থেকে অনেক বেশি বড়। সো আমি যেটাই করি না কেন হাফম্যান কোডিং কিন্তু আমার অলওয়েজ বেটার রেজাল্ট দিচ্ছে। মানে আমার ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ গুলোর পরিবর্তে। তাই না? এই যে এখানে এটার কথাই বলতেছিলাম। এটা ভুল আছে। ঠিক আছে? এটা 73 হবে না, 84 হবে। এইজন্য আমি এখান থেকে হিসাব করে আপনাকে বলি নাই। বিকজ এখানে ভুল আছে। মানে কোথায় জানি একটা ভুল আছে। এখানে হয়তো কনভার্সন এর সময় একটা স্পেস বাদ দিয়ে দিছিল। তো আমি একটু আগে যা বললাম এইখানে সব কথা এই কথাগুলোই লেখা আছে। করে নিতে পারেন। এখন আপনাকে বললাম ধরেন আপনাকে আমি আ এনকোডেড ভার্শনটা দিয়ে দিছি। লাইক আমি এইটা আপনাকে দিয়ে দিছি। এইটা দেখে আপনাকে বলতে হবে সেন্টেন্সটা কি? মানে obviously শুধু এটা দিলে তো obviously আপনি পারবেন না। আপনাকে অবশ্যই এই ট্রিটাও দেয়া থাকবে এবং রুলটা বলে দেয়া থাকবে। 0 মানে কি এবং 1 মানে কি? লেফট নাকি রাইট সেটাও বলে দেয়া থাকবে। এই ৩ টা ইনফরমেশন দেয়া থাকবে। আপনাকে বলা হইলো সেন্টেন্সটা কি সেটা খুঁজে বের করতে। বলেন তো কিভাবে খুঁজে বের করবেন? তো আমি এখন স্টেপ বাই স্টেপ আগাবো। 101 এভাবে আগাইছে না? সো একটা করে যাবো। 101 মানে কি? এখানে আসবো। এটাতে। তারপরে কি 0 বলছে। সো এখানে আসবো। 1 আর 0 যাওয়ার সাথে, সাথে একটা লেটার পেয়ে গেছি না? ও হ্যালো? ঠিক আছে, কি পেয়েছি? সো লেটার নিয়ে নেব। সো এই ২ টা বাদ। এরপরে আবার 10 দিয়ে স্টার্ট। আবার শুরু থেকে আসবো।
আবার 1 এ আসলাম, আবার 1 এ আসলাম, তারপরে আবার কি 0, আবার একটা লেটার পেয়ে গেছি, তাই না? সো এগেইন এই দুটো লেটার বাদ। ধরতে পারতেছি কি হচ্ছে? ইয়েস মিস। আবার ধরেন 0 দিয়ে যাব, 0 তে গেলাম, তারপরে আরেকটা 0, আবার 0 তে আসলাম, তারপর আরেকটা 1, তারপরে 1 এ আসলাম, আরেকটা 1, 1 আসলাম, একটা লেটার পেয়ে এল। গেছি না? ইয়েস মিস, এ এল। সো 0 0 1 কতটুকু পর্যন্ত গেছি? 0 0 1 1, 0 0 1 1 এ গিয়ে আমি এল পেয়েছি। তারপরে আবার আমি স্টার্ট করব। আগেরগুলো মুছে ফেলছি। আচ্ছা যাই হোক, পারবো তো। 0 1 1 যদি যাই, এই যে এটা 0 1 1, 0 1 1 গেলে একটা স্পেস হয়। সো 0 1 1 এর জন্য আমি স্পেস পেয়ে গেছি। আচ্ছা দেখেন, এই জিনিসটা কিন্তু এইভাবে না করে আরেকটু ইজি ওয়ে আছে, আমি দেখাচ্ছি একটু পরে। সো এইভাবেও আসা যাবে আরকি। তারপর 1 1 0, সো আবার আমি 1 1 0 তে আসলাম, তারপর কি 1 1 0 1, সো 1 1 0 1 আসলে কি এস পাই, তাই না? সো এস লিখলাম। তাহলে 1 1 0 1 এর জন্য এস আছে, এটা বাদ গেল। বুঝতে পারতেছি কিভাবে হচ্ছে কাজটা? পারবো না বাকিটা করতে? ইয়েস মিস, বুঝছি। জি কিন্তু মিস মিস বুঝছি। এটা কি কোনো আসলে কি কোনো আসলে লাইন? কোনো না, ই আর দিয়ে আবার কি বোঝায়? দেখি তো, এখানে কি ওরা বলে দিচ্ছে এটা? ওটা নেই। আচ্ছা যাই হোক, এটা লাইন হবে না, এটা একটা উল্টাপাল্টা একটা সেন্টেন্স আসবে। কিন্তু আমাকে বলছে এটা ডিকোড এনকোড করে দেখাইতে। সো আমি এনকোড করে দেখাইছি। ও আমাকে যা লিখছে আমি তাই বলছি। এটা তো ভুল কিছু বলি নাই। আপনি চাইলেই যে এইটা দিয়ে ট্রাই করতে পারেন। দিস ওয়ান। এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে এরিয়াইজ টা আসে কিনা। আসবে। সো আরেকটা যেটা পদ্ধতির কথা বলতেছিলাম যে আ যদি আপনার মনে হয় যে এরকম ট্রি থেকে বারবার আসা আপনার জন্য প্যারা, তাহলে আপনি যেটা করতে পারেন, এখানে তো obviously লেটার গুলো দেয়াই আছে, তাই না সবগুলা? সো আপনি আগেই সবগুলা লেটারের এনকোডেড ভার্সনটা লিখে ফেলতে পারেন। যেমন এর জন্য আসবে হচ্ছে ৪ টা 0। এভাবে এনকোডেড ভার্সনটা লিখলেন। এরপরে জাস্ট এটা মেলায় এগুলা এনকোডেড ভার্সন দেখে আসতে পারেন। যদি মানে এইখান থেকে ঘুরে আসাটা আপনার জন্য টাফ মনে হয়। এখান থেকে আসাটাও কিন্তু একই, কিন্তু আল্টিমেটলি আপনাকে বুঝতেই হবে ২ ক্ষেত্রেই। বাট আপনার যেটা ইজি মনে হবে আপনি সেটা করবেন। ইয়েস মিস। Yes, miss. আচ্ছা এখন যদি টাইম কমপ্লেক্সিটির কথা চিন্তা করি, ১ম বার আমার কি করতে হবে? ইউনিক লেটার গুলো খুঁজে বের করতে হবে। সো ইউনিক লেটার গুলো খুঁজে বের করতে আমার বেসিক্যালি পুরা এটা ঘুরে দেখতে হবে, তাই না? O of n. এক্সাক্টলি, বিগ অফ এন। তারপর লেটারের ফ্রিকোয়েন্সি বের করতে গেলেও আমার বিগ অফ এন এনাফ, তাই না? ইয়েস মিস। তারপরে ফ্রিকোয়েন্সি সর্ট যদি করতে চাই, সর্ট করতে তো অবভিয়াসলি আমার ফ্রিকোয়েন্সি সর্ট মানে কি? প্রত্যেকবার সর্ট করতে হচ্ছে ইয়েস মিস, এন প্রায়োরিটি লগ। কিউ এর মধ্যে n log n, এবং বাইনারি ট্রি আমার বারবার কনভার্ট করতে হচ্ছে। বাইনারি ট্রি এর মধ্যে গিয়ে আমার আবার ওই যে ভ্যালু গুলো চেক করতে হচ্ছে। এগুলোর জন্য আমার অ্যাকচুয়ালি টাইম লাগতেছে n log n। মানে আমি কেন n log n বললাম? মানে এগুলা আসলে এটা হচ্ছে n, আর ফ্রিকোয়েন্সি সর্টিং এর সময় কিন্তু অ্যাকচুয়ালি n না। কত লাগে বলেন তো? C. Unique সি character. মানে বেসিক্যালি নাম্বার অফ ইউনিক ক্যারেক্টার, তাই না? ইউনিক লেটার খুঁজে বের করতে আমার লাগে হচ্ছে প্রত্যেক ২৬ টা ক্যারেক্টারকে আমার মানে করতে হয়, ট্রাভার্স করতে হয়। এইজন্য এটা বিগ অফ n যদি n ইকুয়াল ২৬ হয়। কিন্তু লেটার ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমার আসলে ২৬ টা ক্যারেক্টার লাগে করতে হবে। হ্যাঁ, লাগবে। লাগবে এটা মিস। তো লাগবে। বিকজ শুরু থেকে শেষ ইউনিক পর্যন্ত তোমার লেটারই তো কাউন্ট রাখতে 26 হবে। টা আছে। ইয়েস মিস। হ্যাঁ, এটাও লাগতেছে। কিন্তু যখন ফ্রিকোয়েন্সি সর্ট করতেছি আমার অবশ্যই একটা ক্যারেক্টার মানে ইউনিক ক্যারেক্টারের জন্য কাজ করতেছি প্রত্যেকবার। সো যতগুলো ক্যারেক্টার আছে শুধু ততবারের জন্য আমার সর্ট করতে হবে। কারণ আমার ওই সর্টের লেন্থটা হয় হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যারেক্টারের লেন্থের উপর। আর বাইনারিটাও বেসিক্যালি আমার আ লগ সি দিয়ে আমি হচ্ছে একেকটা ক্যারেক্টারের জন্য আমি লগ সি আ টাইম কমপ্লেক্সিটি লাগে। যেহেতু আমি সবগুলা ক্যারেক্টারের জন্যই বাইনারি ট্রি টা তৈরি করি, এবং যদি আমি ওর্স্ট কেস এর কথা চিন্তা করি যে প্রত্যেকটাই আসলে লগ সি টাইম নিচ্ছে, তাহলে আমার কমপ্লেক্সিটিটা হচ্ছে সি লগ সি। ওর্স্ট কেস এটা কিন্তু অ্যাকচুয়ালি লগ সিও লাগে না। সি লগ সি এর কম লাগে, তাই না? বিকজ আমরা অনেক ক্ষেত্রে এতটুকুই শেষ হয়ে যাচ্ছে। তাই না? ওই ইয়েস যে মিস। ছোট হাতের ইংরেজির জন্য যেমন এতটুকু গেলেই হয়। ২ টা করলে পুরোটা আমার যাইতে হয় না। সো প্রত্যেকবার লগ সি লাগে না। স্টিল আমরা ধরলাম যে অন এভারেজ এটাও লগ সি লাগে। তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে হাফম্যান এনকোডিং কোডিং এর? N plus C log C. এক্সাক্টলি n প্লাস সি লগ সি। যেটার ভ্যালু বেশি সেটাই হবে অ্যান্সার।